আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে আছেন দুজন অভিনয় শিল্পী, কিন্তু এটাই তাদের একমাত্র পরিচয় নয়, তারা একে অপরের বেশ ভালো বন্ধু এবং সহসঙ্গীও। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় দুই অভিনয় শিল্পী মীর সাব্বির ও ফারজানা চুমকি। স্বাগতম আমার আমিতে। কেমন আছেন? ভালো আছি। কিছুদিন দেরি হয়ে গেছে, তারপরও কনগ্রাচুলেশনস, আপনাদের বৈবাহিক জীবনের এক যুগ পূর্তি সম্পন্ন হয়েছে, তাই তো? তো এই যে পথ পরিক্রমায় 12টি বছর পাড়ি দিয়ে আজকে এই পর্যায়ে, অনুভূতিটা কেমন? ওদিন আমি চিন্তা করলাম যে 12 বছর কেটে গেল কিভাবে, টেরিতে পেলাম না। আর ভাইয়ার কি মানে অনুভূতিটা এমন যে মনে হয় যে মাত্র আমাদের বিয়ে হলো এবং আমরা এখন এই সেরকমই আছি। কোত্থেকে যে টাইমটা মানে সময় 12 বছর হয়ে গেছে, ওটাই মানে ফিলই করতে পারছি না যে 12 বছর কেটে গেল। তাহলে কি প্রতিদিনই একই রকমই মনে হয়? আমার কাছে একই রকম মনে হয় যে আমরা 12 বছর না, প্রতিদিন মনে হয় যেন একই রকম সুন্দর। সকাল হলো, আবার কাজ করে যাচ্ছি, চুমকি করছে। চুমকির হয়তো একটু আমার চেয়ে সময়টা সংসারে বেশি দেয় বলে ওর কাছে হয়তো ফিলিংস আলাদা। সেটা ফিলিংস আলাদা, যে হয়তো যেটা আমার যেটা হয়েছে যে আমি আগে যেটা বাইরে মুভ করতে পারতাম, এখন একদমই কোথাও যাওয়া হয় না, বেশিরভাগই বাসায় থাকা হয়। কিন্তু তারপরে আমি কখনো কষ্ট হয় না আমার ওই বাসার মধ্যে যে কেমন করে সময় চলে যায়। তার বোধহয় একটা কারণ হচ্ছে আপনার দুই সন্তান। তো খুব স্বাভাবিকভাবে আপনাদের দুই ছেলের কথা চলে আসছে, ফরশাদ আর সন্দীপ। তো তাদের সম্পর্কে একটু আমাদের দর্শককে জানাতে চাই। আমার বড় ছেলের বয়স এই নভেম্বরে 9 হবে, আর ছোটটা 2 হবে। দুটা জন্মের মাস একই। বড় ছেলে হচ্ছে নভেম্বরের 12 তারিখ আর ছোটটা হচ্ছে নভেম্বরের 28 তারিখ। ওকে। নভেম্বরে আরেকজনের জন্মদিন আছে, সেটা হচ্ছে 27 তারিখ, সেটা চুমকির। বাহ, মানে মা এবং দুই ছেলে একই মাসে। বাবাকে একটু দূরে চলে গেছে, চলে গেছে আগে না জানুয়ারি। আচ্ছা ঠিক আছে। তো এমন কি হয় নাকি নভেম্বরে তিনজনের সেলিব্রেশন একসাথে একটু বড় ভাবে করা হয়? আমরা সেভাবে কখনো করি নাই, আসলে করা হয়নি। ছোট ছোটদের মতো জন্মদিন বোঝে না ওইভাবে এখন। হ্যাঁ, তাও এবছর হয়তো বড় ছেলের জন্মদিন প্রতি বছরই করা হয়, না করলে তার মন খারাপ। ছোটখাটো করে হলো করতে হবে। আচ্ছা। আর আমার জন্মদিন পালন করে সাব্বির। ওটা কি বিশেষ কোনো ভাবে? বিশেষ কোনো ভাবে রাত্রের বেলা আইসক্রিম কেক নিয়ে আসলো, কেক নিয়ে আসলো, কাউকে সাথে করে নিয়ে আসলো, বট গাছের নিচে কেক কাটা হলো। এইভাবে আসলে এক এক সময় এক এক ভাবে পালন করা হয়। ওকে, তো বোঝা যাচ্ছে যে আমাদের সাব্বির ভাই বেশ রোমান্টিক আছেন। আমি অতটা রোমান্টিক না, আমি বললাম যে আমি মোটেই রোমান্টিক না, কারণ আমি এই বলতে পারো যে আমি সরল। রোমান্টিক না হলে কি আর আমি একটু বোকা টাইপের, সরল। আচ্ছা, ভুল হয়ে গেল না সাব্বির, বেশি হয়ে গেল না? আমি সরল। সবাই আমাকে, সবাই নাটকে আমাকে সরল দেখতে চায়। আচ্ছা, একটু জেনে নেই বেশি হয়ে গেছে কেন? মানে আপুর কাছে এত সরল তো না, এত বোকা তো না। এমন কি করেছে যে কারণে মনে হচ্ছে এত সরল না? বোকা সরল তো অন্য জিনিস হয়। না তুমি দেখো, আমার ম্যাক্সিমাম নাটক আমি বোকা থাকি, সরল থাকি, গ্রামের ছেলে। হ্যাঁ, তারপর শহরের বোকা শোকা ডাক্তার অথবা কোনো ছেলে, আমি বোকা একটু। তো আমাকে সবাই সরলই বোকাই ভাবে, আমি এত বুদ্ধিমান না। প্লিজ তুমি সরল বোকা হয়েই থাকো। আচ্ছা, তাহলে বার্থডে সেলিব্রেশন তো শুনলাম, অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কি আরেকটু অন্যভাবে হয়? অ্যানিভার্সারি সেলিব্রেশন আমি প্রথমবার করেছিলাম আমি বিদেশের বাইরে। আচ্ছা, মালয়েশিয়াতে। ও অ্যানিভার্সারি ডেটটা বলিনি তো এখনো। ফেব্রুয়ারির 14 তারিখ। পাপা, আমাকে এখন একটা চিমটি দিতে হবে। যাই হোক, চিমটি। সিন্স itself it's a romantic day, Valentine's Day, তো আপনাদের নিশ্চয়ই অন্য কোনো স্পেশাল কিছু করা তো হয় নাকি? এখন আর হয় না, আগেও তো যে বললো একবার আমাকে মালয়েশিয়া নিয়ে গেছি, আর আমরা 8.5 দিন রিক্সায় ঘুরলাম। বাহ, খেলাম। সেটা কি বাই এনি চান্স বিয়ের পরপরই? পরপরই। হ্যাঁ, সেটা সম্ভব না নিশ্চয়ই। কিছুই হচ্ছে না। প্রথমবার আমরা মালয়েশিয়াতে, সেকেন্ড বার হচ্ছে অবরোধের কারণে, হরতালের কারণে সারাদিন আমরা রিক্সায় ঘুরেছি। ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এখন অবশ্যই জানতে চাইবো দুজনের একদম পরিচয়ের সময়টুকু, একদম শুরুটা, প্রথম দেখা। এমন কি হয়েছে প্রথম দর্শনেই ভালোবেসে ফেললাম? না,
একটু শুনি না গল্প। এটা হচ্ছে 98-9 এর সময়কার গল্প। আমি 98 আমি তখন মিডিয়াতে অনেক দৌড়ঝাঁপ করছি, মানে ছোটি চান্স পাচ্ছি না। তখন বাংলাদেশে দুই একটা চ্যানেল ছিল, এটিএন বাংলা, চ্যানেল আই তখনও হয় নাই। তো ওই সময় মিউজিক ভিডিও হতো, একটা মিউজিক ভিডিওতে আমি এরকম অভিনয় করার জন্য গিয়েছি। তো ওইখানে চুমকি বোধহয় উপস্থাপনা করার জন্য গিয়েছিল। তো ওইখানে আমার মিউজিক ভিডিও করছি, লাফালাফি করছি, এই করছি, সেটা বোধহয় চুমকির অতটা পছন্দ হয় নাই। সে আমাকে বললো যে এরকম কেন, ছেলেটা জানি কেমন টাইপের। মানে আপনাকে সরাসরি বলেছিল নাকি? মানে সরাসরি বলেছিল, তাই না? তাই? সরাসরি বলেছিল। কি বলেছিলেন একটু জানতে কিছু না, চাচ্ছি। খুব আমি ওখানে গেছি কথা বলতে। তো সাব্বির অনেক জোরে সাউন্ড দিয়ে গান শুনছে আর ওখানে লাফাচ্ছে। তা আমি বললাম, কে এই ছেলে, তুমি এত জোরে গান বাজাচ্ছ কেন? আমি তো এখানে তুমি? কথা বলতে এসেছি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমি বলছি, আমি তো এখানে কথা বলতে এসেছি, তুমি এত জোরে সাউন্ড দিয়ে গান বাজাচ্ছ কেন? তারপর সাব্বির দেখে করে আমার দিকে এইভাবে তাকানোর পরে দেখলো গানটা আবার বন্ধ করলো। আচ্ছা। যাই হোক, ওইখানে ওই পর্যন্তই দেখা। তারপরে তো বলো। তারপরটা আমি ভাবলাম যে মেয়েটি আমার সাথে এরকম করলো, তাহলে মেয়েটির সাথে আমার আসলে কথা বলা দরকার। তারপরে আমি ওর ফোন নাম্বার জোগাড় করলাম। ও তখন TNT নাম্বার, মোবাইল নাম্বার, আমাদের কারোর তখন মোবাইল না, নেই। মোবাইল হ্যাঁ। ছিল না। তো ও বোনের বাসা থাকতো, সেখানে আমি ফোন দিয়ে ওকে দেখা করার কথা বলছিলাম, কিংবা একটু ডিস্টার্বের মতো, কেমন আছো, আমি এই সেই এই টাইপের আর কি। আচ্ছা, তো তারপরে এই করতে করতে আমাদের সাথে প্রথম যোগাযোগ। কথায় কি বলেছিলেন? মানে প্রথম সেটা কথা উত্তর আসলে- নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের প্রিয় দুই অভিনয় শিল্পীর সাথে, আরো অনেক গল্প করব, কিন্তু ছোট্ট একটা বিরতির পর। স্টে টিউনড। আপনার ফিলিংস কি আমার অবস্থা ছিল? feelings ভালো লেগেছিল, আমি বললাম সিলেটে যাওয়ার পরে। সাব্বির ও ফারজানা চুমকি। বিরতিতে যাওয়ার আগে জানতে চাইছিলাম, ফোন করার পরে প্রথম কি রিয়াকশনটা ছিল? অ্যাভয়েডিং টেন্ডেন্সি চুমকির, যে কে আমি বললাম যে আমি না, তারপর এরকম বলি। কথা বলেছি। তারপর যেটা হলো, অত অভদ্র না যে কেউ ফোন করে কথা বলবো না। তারপর যেটা হচ্ছে, ও আমার পেছনে লেগেই রইলো। সিলেটে যাবে একটা প্রোগ্রামে, ওরা গান মিউজিক ভিডিওর প্রোগ্রাম। তো ওইখানে যে ডিরেক্টর ছিল, ও যাদের কাজ আমি করতে গিয়েছি যে উপস্থাপনার জন্য, ওরা খুব রিকোয়েস্ট করছে আমি যাবো না। আমি বলছি, না, বাসা থেকে আমাকে যেতে দিবে না সিলেটে এত দূর। এই কি পটালো কি করলো আমি জানি না। তারপরে আবার দেখলাম যে ওইখানে ও পটাচ্ছে, চলো আমাদের সাথে চলো, একটু আমরা ইন্টারাপ্ট এখানে যাবো। করছি, এই পটানোর বিষয়টা মানে কেন কেন না, আমি চাচ্ছিলেন আমি- চুমকি আপু? আসলে আমি আসলে প্রথম থেকেই বলছি, আমি আসলে সরল ভাবেই সবকিছু করি, সরল ভাবেই আমি ওখানে চুমকিকে- অবশ্য আমার একজন ফ্রেন্ড ছিল, আচ্ছা। পরিচিত আগে, ওর সাথে যাওয়া হয়েছিল, যে ও যে কারণে আমি পরে রাজি হয়েছে, ঠিক আছে যাবো সিলেটে। তো সিলেটে গান করতে গেলাম, যে দেখলাম যে ওর ব্যবহার কথাবার্তা তখন আমার ভালো লেগেছে, হয়তো কিন্তু পরিবেশের একবার কারণে। মনে হচ্ছিল না যে ছেলেটা এতবার আমাকে চাচ্ছে, নিশ্চয়ই কোনো না, বিষয় না। তো আছে? একটু না, সাব্বির ভাই- ওগুলি কিছু বুঝিনি আমি, ওগুলি কিছু বুঝাই সাব্বির যায়। ভাই কি বলতে চাচ্ছিলেন? তারপরে ঢাকায় ফিরে আসার পরে চুমকি একটা কম্পিউটার ইয়াতে কাজ শিখতো আর কি। সেখানে আমি গেলাম এবং আমি ওকে একটা চিরকুট লিখে আসলাম। কি ছিল চিরকুটে আমি I feel you too much. আই ফিল ইউ টু মাচ। তার আগে আর কিছু বলেননি না, না, তো? না, না, কিছু বলিনি। আচ্ছা, এখন এটার মানে যদি হয় আই লাভ ইউ, তাহলে আই লাভ ইউ। এইটার মানে যদি হয় আমি তোমার সাথে অনেক সুন্দরভাবে থাকতে চাই, তাহলে সেটাই। এখন ফিল করাটাই আসলে। আপনি তো আপনার ফিলিংস এর কথা জানালেন, আপনার ফিলিংস এর কি আমার অবস্থা ছিল? ফিলিংস ভালো লেগেছিল, আমি বললাম সিলেটে যাওয়ার পরে। আচ্ছা। সাব্বিরের ব্যবহার, অ্যাটিটিউড সব সময় দেখে আমার পাশে থাকছে সে। তারপর আমারও তো একটু ভালো লাগলো, হয়তো পরিবেশের কারণে মেবি। ঢাকা এসে পরে চিরকুট পেলাম, ভালোই লাগলো। তারপর একদিন দেখা করলাম, এই তো। এভাবে চলতে রইলো। তারপরে আমি মিডিয়ায় ব্যস্ত, চুমকি ব্যস্ত, দুজনেই ব্যস্ত। তারপর ফ্যামিলিগত ভাবে এক সময় প্রপোজালের মাধ্যমে বিয়েটা হলো আর কি। তো সেই সিদ্ধান্ত নিতে কতদিন বা বছর লেগেছে? প্রায় 5 বছর। 5 বছর। এই যে 5 বছর, এমনও তো হতে পারতো অন্য কেউ এলো আপনাদের জীবনে বা পরিবার চাইছে না। 5 বছর এত মানে সুন্দরভাবে এগুলো অনেক কিভাবে? ঝড় ঝাপটা এসেছে। চুমকির কিন্তু বিয়ের আমরা অনেকবার strong প্রপোজাল ছিলাম। আসছে মাঝখানে। হ্যাঁ। চুমকি বিয়ে অ্যাভয়েড করেছে আমার কারণেই। আর চুমকি ফ্যামিলির যখন চুমকি জানালো, তখন ছেলে তো কিছু করে না, একটা মিডিয়ার ছেলে, মিডিয়ার ছেলে, ও কি করে, কাজ নাটক নাই, করে। নাটক করে দেখি সারা জীবন চলবে,
নাটক কোনো একটা বিষয় হতে পারে। এটা কি আপনাকে দেখার পরও বলছে? কারণ আমাকে আপনি দেখার পরও সামনে এলে তো বলেছে। এমনি ভালো লেগে যাওয়ার কথা পরিবারের আমার- সদস্যদের। না, আমি তো তখন মানে আসলেই তো কিছু না, আমি তো কিছু না বলতে মানে আমি জাস্ট ট্রাই করছি, একটু একটু করে নাটকে করছো, জনপ্রিয়তা নাটক হচ্ছে। করছো, বাট নাটক যে প্রফেশন হিসেবে professional নিতে হতে পারে পারে। কেউ, এটা তো এটা তো তখন কেউ স্বীকার করে এতটা নাই। ছিল না। বুঝতে হ্যাঁ, পারছি। তো এই বিষয়টা আসলে স্টাবলিশ করতে একটু সময়টা লেগেছে, এবং এই জন্য আমি চুমকির বড় আপা যে ওনাকে অনেক ধন্যবাদ জানাই, এই কারণে কারণ উনি আমার এই স্ট্রাগল টাইমটা অনেক আমি অনেক যখন বোঝাতে সক্ষম হয়েছে যে আমি পারবো, তখন সে দেখেছে চুমকির ফ্যামিলির ও সে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। আর এদিকে আমার দুলাভাই ছিল, আমার বোন ছিল, আমার বড় ভাই ছিল, হ্যাঁ, তোমার তাদেরকে আমি family দুজনেই ছিল। আমার আব্বা তখন জীবিত ছিলেন। আব্বা তখন বললেন যে তুমি বিয়ে করবা, তোমার সংসার তোমার চালাতে হবে, তুমি কি বিয়ে করে সংসার চালাতে পারবা, তোমার স্ত্রী কিনে থাকতে পারবা? তখন আমি খুব কনফিডেন্ট নিয়ে বলেছিলাম যে ইনশাআল্লাহ পারবো। তো ইনশাআল্লাহটা হয়তো আল্লাহর তরফ থেকেই কবুল হয়েছে। বিয়ে যখন হলো, দুই পরিবার যখন মত দিলেন, সবকিছু হয় না যে একটা চেঞ্জ, একটা সময় একটা যুদ্ধ চলছিল যেন দুই পরিবারকে একসাথে করা যায়, এখন সম্পূর্ণ ভিন্ন একটা রূপ। এই যে চেঞ্জটা হলো, সেটা কিভাবে আপনারা নিচ্ছিলেন, আপনারা কিভাবে তার সাথে নিজেকে খাপ খাওয়াচ্ছিলেন? মানে আমাদের যখন চেঞ্জটা আসলো, বিয়ে হলো, শ্বশুর বাড়ি, আমি খুব উইলিংলি, খুব আরামসে সবার সাথে মিশে গেছি, এবং এখন পর্যন্ত আমার সাথে সবার রিলেশন ভালো। তো আপনার কাজের ক্ষেত্রে কোনো বাধা আসেনি তখন? কখনো না, বরঞ্চ আমার ফ্যামিলি থেকে বাধা ছিল, ওর ফ্যামিলি থেকে কোনো বাধা ছিল না। আর আমার শাশুড়ি তো খুব কি বলবো, উনি একটু কালচারাল মাইন্ডের, উনি গান গাইতো আগে, অনেক আগে থেকে। তো আমি অনেক সময় বলতাম যে আমার মা পছন্দ করে না, করবো না, বলে না না কেন, আমি তো পছন্দ করি, তুমি করো, আমার ভালো লাগে। মানে উনি নাটক গান পছন্দ করে, ফ্যামিলি মানে ওদের ফ্যামিলি থেকে আমার কোনো বাধা আসেনি। আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই আপনারও যে ডিসিশন ছিল অভিনয় শিল্পী হবেন, সেটা নিয়ে আপনাকেও কেউ বাধা না, দেয়নি? অবশ্যই বাধাগ্রস্ত করেছে। তাই? ওর আব্বা, আমার আব্বা সে তারপর ভাবতো যে পড়াশোনা শেষ করো, পড়াশোনা শেষ করিনি আমি, তখন আমি আমাকে আব্বা বলতো যে একটা সময় যখন আমি দৌড়ঝাঁপ গুলো করছি, তখন সে বলতো তুমি যাই করো নাই করো, সার্টিফিকেট গুলো আমাকে কিন্তু দেখাতে হবে। বুঝেছি। আমি সার্টিফিকেট দেখানোর চেষ্টা করি, মাস্টার ডিগ্রি পর্যন্ত আমি সমস্ত সার্টিফিকেট তাকে দেখিয়েছি। যাই হোক, তারপরে সে টেনশন করতো যে তুমি এটা করে কি হবে, এটা করে তোমার রেজাল্ট কি, এটা করে তো স্থায়ী না, এটা তোমার আজকে জনপ্রিয়তা আছে, পরশুদিন তো নাও থাকতে পারে, এটা করে তোমার কি হবে। এই বিষয়গুলো কিন্তু বাবা মার জন্য টেনশনের, এবং সেটা সেই বাবা মায়ের একজন মফস্বলের বরগুনায় আমরা মফস্বল আর শহর বল, তখন কিন্তু সমস্ত এতটা জায়গায় ইজি ছিল না। তো সেই জায়গা থেকে সে টেনশন করতো, করতো, কিন্তু আমার আম্মা কিন্তু কখনোই সেটা করতো না। আচ্ছা আচ্ছা। আম্মা কিন্তু দোয়াই করেছে আমার জীবনে প্রথম নাটকের শুটিং এর দিন আমার রোজা পর্যন্ত রেখেছে আমার জন্য। তো এই বিষয়গুলো না তখন কাজে দেয়। পরে এক সময় আব্বা দেখলো যে আসলে আমি এটার ভিতরেই অনেক বেশি সময় নষ্ট করছি। আমার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল MBA করার জন্য। তো ইংল্যান্ডে ভিসা এম্বাসি যেদিন ফেস করতে আমি যাবো, ধরো আগামীকালকে, আজকে বিকেল বেলায় আমি বিটিভিতে এনলিস্টমেন্টের পরীক্ষা দিয়েছিলাম 95-এ। ওকে। তো সেটার যে ফাইনাল যে কাগজটা, সেটা আজকে বিকেলে ধরে এসেছে। আর আগামীকালকে হচ্ছে MBA করার জন্য বাইরে যাচ্ছেন, ভিসা ফেস করার জন্য আমার ইংল্যান্ড এম্বাসিতে। তখন আমি মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আমার যেন কালকে ভিসাটা না হয়, এবং আমার ভিসা আসলে হয় নাই, আমার ভিসা হয় নাই, এবং আমি খুব খুশি। আব্বা আমার কিংবা অন্যদের সবাই মন খারাপ, কিন্তু আমি মনে মনে খুশি যে আমার ভিসাটা হয় নাই। তার মানে আমি যদি ইংল্যান্ডে চলে যেতাম, আমার ওই সময়ের যে বয়স, ধরো 21-22 বছর বয়সের একজন মানুষ, আমি যদি তখন ইংল্যান্ডে চলে যেতাম, আমার মনে হয় না আমার ক্যারিয়ারটা এই নাটকে এরকম থাকতো। এত কিছু হওয়ার পরে যেটা আপনি বুঝতে পারছেন, বোধ করছেন যে না, আমার জায়গা এখানেই নাটকে বা অভিনয় শিল্পী হওয়ার জন্য, তো নিজেকে যখন স্ক্রিনে প্রথমবার দেখলেন, বা আপনার মায়ের কথা আপনি বলছিলেন, তিনি রোজা রেখেছেন আপনার শুটিং এর দিন, তিনি যখন প্রথম আপনাকে টিভিতে দেখলেন, তার রিয়াকশন কি ছিল? উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। অন স্ক্রিনে হয়তো 16-17 বছরের একটা কিশোর অভিনেতা আমি, আর ডিরেক্টর হিসেবে আমি শিশু এখনো, আমার সন্তানের বয়সী।
প্রিয় দুজন অভিনয় শিল্পী মীর সাব্বির ও ফারজানা চুমকি। তো জানতে চাইছিলাম আপনার মায়ের রিয়াকশন যখন আপনাকে প্রথম পর্দায় দেখলেন। সে যথেষ্ট খুশি হয়েছে, অসম্ভব খুশি হয়েছে। তার সন্তানকে সে স্ক্রিনে দেখতে পাচ্ছে, এটা অনেক আনন্দের। আর আমার নিজের কাছে আমার মনে হচ্ছিল আমি লজ্জা পাচ্ছিলাম। আমি এখনো আমার নিজের নাটক একা একা দেখতে বেশি পছন্দ করি। আচ্ছা। অন্য 5 জন লোক যদি বসে থাকে আমি তখন মানে কেন আমার লজ্জা লাগে, আমার কেন জানি মনে হয় যে এটা হয় নাই। আপুর সাথে থাকলেও লজ্জা আমার লাগে। আমার মনে হয় মানে আমার কনসেন্ট্রেশনটা মনে হয় যে একলা দেখতে পারলে ঠিক আছে। আচ্ছা। আর এখনো মনে হয় যে অভিনয়টা আসলে প্রপারলি হচ্ছে না টিল নাও, টিল টুডে। আমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার এই জন্য আমি একা দেখতে পছন্দ করি। আমার মনে হয় হয়তো কেউ ভুল টুল দেখছে অথবা কোনো এই জিনিসটা আমি যে ভাবছিলাম হয় না আসলে। অভিনয় শিল্পী নিজে যখন নির্মাতা, সে তখন কি কাজটা ইজিয়ার মনে হয় নাকি আরো কঠিন হয়ে যায়? আমি যখন নির্মাণ করি তখন তো এটা একটা বাচ্চাকে বড় করার মতো মনে হয় আমার কাছে। হ্যাঁ, মানে যে যেমন আমার নাটকের স্ক্রিপ্ট, ফুল স্ক্রিপ্ট কখনোই থাকে না। আচ্ছা। মানে একটা লাইন আপ থাকে, একটা ধারণা থাকে, আমি হয়তো বলছি, পাশে বসে নাট্যকার লিখছে, তারপরে শুটিং এর সময় গিয়ে আবার ওটা চেঞ্জ করে ফেলছি। আমার কাছে মনে হয় যে চিত্রশিল্পী যেমন পেইন্টিং করেন উনি ক্যানভাসের মধ্যে, আমার কাছে মনে হয় যে আমি যখন ডিরেকশন দিই তখন আমি টিভি স্ক্রিনের ভিতরে আঁকি, আচ্ছা। আঁকার চেষ্টা করি। হয়তো এলোমেলো হচ্ছে, সে হচ্ছে, তারপরে সেটাকে বিভিন্ন রকম রং দিয়ে মানুষের উপস্থিত, এটা আমার ফিলিংস। হয়তো আমি অত বড় কিছুই না, আমার মানে শিল্পী হিসাবে আমার বয়স মানে স্ক্রিনে, অন স্ক্রিনে হয়তো 16-17 বছরের একটা কিশোর অভিনেতা আমি, আর ডিরেক্টর হিসেবে আমি শিশু এখনো, আমার সন্তানের বয়সী 7-8 বছরের আমি নির্মাতা। চুমকি আপু কি ভাইয়া নির্দেশনায় কাজ করেছেন? হ্যাঁ, কাজ করেছি। কে বেশি করা, স্বামী মীর সাব্বির নাকি নির্দেশক মীর সাব্বির? নির্দেশক। কি রিয়াকশন হয়েছে? তোমার সাথে কাজ করলাম তো একটাই বোধহয়। হ্যাঁ, আমরা আমেরিকা যেটা করি। আমেরিকায় গিয়েছে আমি প্রেগন্যান্ট 2013-এ। আচ্ছা। সেকেন্ড বেবি হওয়ার সময়। তো এর আগে সাব্বির সাথে কখনো মানে ওর ডিরেকশনে কাজ করা হয়নি। ওইখানে যাওয়ার সময় সে একটা ক্যামেরা নিয়ে গিয়েছিল। ওখানে যাওয়ার পর সে হয়তো ঘুরতে বের হলাম, মেকআপ টেকআপ কিছুই না, ঘুরতে বেড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বলতে চুমকি একটা ছোট্ট সিকোয়েন্স, হ্যাঁ একটু একটা শর্ট নেব। মানে কি এই করে করে সে বেহায়ার মতো। আমি বিরক্ত, কারণ আমি ঘুরতে গেছি, আমি এখানে কি, এখানে আমি কেন ডায়লগ বলবো? ও নিজেই লিখেছে, নিজে কি কি করছে আমি জানি না, বলতে পারবো না। আমাকে এসে বলতেছে এই সিনগুলো এভাবে করবো। আমি ঘুরতে সাবি বিরক্ত, ভালো লাগছে না। তখন গরম, মানে ওর যে ড্রিম, ওর যে স্বপ্ন কতটুকু আমি বলতে পারবো না। ও আমার বিরক্ত, আমার বাচ্চা বিরক্ত, ওর মধ্যেও একটু 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 করে এক একদিন এক একটা করে। আচ্ছা, সেই নাটক ঢাকায় এসে একদিন শুটিং করলো, সেদিন আমি বিরক্ত, কারণ তার কতদিন 10 পরে আমার পরে বাচ্চা Delivery ডেলিভারি ডেট, এর মধ্যে সে শুটিং করছে। আমার শরীর খারাপ, ভালো লাগছে না, ওর মধ্যে ডায়লগ বলতে আমার বিরক্ত করলাম। যাই হোক, বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে বোধহয় কি শর্ট টট নিচ্ছে বোধহয়, আমি বলতে পারছি না ওগুলি। যখন নাটকটা আমি দেখলাম স্ক্রিনে, চ্যানেল আইতে গিয়েছিল, তখন সাব্বির করলাম, সাব্বির থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি এই যে আমি এত বিরক্ত হয়েছি, তোমাকে বকা দিয়েছি, তারপরে তুমি বেহায়ের মতো কাজটা করেছো, এত ভালো কাজ হবে আমি চিন্তা করতে পারিনি। বুঝতে পারছি যে তিনি একদম মানে কন্ট্রোলটা ওনার হাতে থাকে যখন নির্দেশক। ও কিছু চিনে না তখন, কিচ্ছু জানে না, ও পুরো ওর নাটকের। আচ্ছা, তো মনোযোগ থাকে। বাড়িতে কি কন্ট্রোলটা আপনার হাতে তখন? অবশ্যই অবশ্যই। সেখানে কি হয় একটু শুনি। বাড়ির কন্ট্রোল পুরোটাই চুমকির হাতে, কারণ আমি আসলে মেহমানের মতোই মনে হয় আমার কাছে মাঝে মাঝে, যে আমি সকালে যাই আবার রাতে আসি, চুমকি কিছু বলতে পারবো না আসলে খাবার দিয়ে একটু খায়, কখনো খেলো না। ছুটির সময় কিংবা ধরো শুটিং নাই, সেদিন হয়তো অনেক অলস সময় বাসায় থাকি, তখন চুমকি একটু বিরক্ত হয়, আমি তখন ঘুমায়, না হলে ওর কাছে লোক আসছে, মানে কিছু একটা। তো আপনাকে সময় দেয়া বা অন্যান্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে কখনো ঝগড়া হচ্ছে না? হ্যাঁ, ঝগড়া তো জীবনেরই একটা অংশ। আচ্ছা, তো ঝগড়া তো হবে। মানে ঝগড়ার রূপটা কি রকম হয় একটু জানতে চাচ্ছি। সেটা কি শুধু কথাবার্তার মধ্যেই থাকে নাকি আওয়াজও হয়? আওয়াজ বলতে মানে কি কথাবার্তা বন্ধ হয়ে যায়। আচ্ছা, দুজনেই একদম কথাবার্তা বন্ধ। অনেক আগে আর এখনকার ঝগড়া দুটো চেঞ্জ হয়ে গেছে। একটু জানতে চাচ্ছি। শুরুর দিকে যখন বিয়ের পরে যখন ঝগড়া হতো, তখন একটু ধরো জোরে জোরে হয়তো রাগারাগি, অনেক জোরে জোরে কথা বলা হতো, হয়তো দরজা আটকিয়ে
এই রুমে হয়তো আর আমি তখন সাব্বিরও শাউট করতো, আমিও শাউট করতে থাকতাম। এই যখন আমাদের দুজনেই। সন্তান আসলো, তখন এক ধরনের চেঞ্জ আসছে। ধরো ঝগড়ার মোটিভ চেঞ্জ হয়ে গেছে। সন্তান যখন একটু বুঝতে শুরু করলো, তখন হয়তো সন্তানের সামনে বসে আমাদের মেজাজ খারাপ হয়েছে, হয়তো এটা ঝগড়ার পর্যায়ে যাওয়া দরকার, সন্তানই দেখা যাচ্ছে যে মা 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 থামিয়ে দিল। থামো, মা তুমি থামো, বাবাকে কিছু অথবা বলে না, বাবাকে মা, কিছু বলছে না। তুমি চুপ করে থাকো, বাবা কথা এই যে বিষয়গুলো তো এই যে ও তখন- বলতে বলতে আমি একটু বলছি, এখন সাব্বির যদি চিৎকারও করে আমি চুপ করে যাই, আমি কথা বলি না, মানে তখন আর ঝগড়াটা আগায় না। তবে আমার কাছে মনে হয় যে জীবনে চলার পথে আসলে ঝগড়াঝাটি এই কিংবা ধরো একটু মান অভিমান এটার দরকার আছে। ঝগড়া না হলে ভালো লাগে নাকি? ঝগড়া ভালোবাসার করতেই হবে, আসলে মাঝে মধ্যে ঝগড়া করতে ভালোবাসার হবে। এক পিঠ যদি থাকে এরকম, আর এক পিঠে এরকম থাকার দরকার আছে। আচ্ছা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এই ছোট ছোট বিষয়গুলো যেটা বলছিলেন, একটা জীবনকে এগিয়ে নিয়ে যায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। তো আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। এবং চুমকি আপাকে আমি শুটিং এর আগে যদিও বলছিলাম যে নিয়মিত দেখবো কিনা স্ক্রিনে, তো সেটা আমি আপনার হয়ে দর্শকদের বলে দিই যে হ্যাঁ, চুমকি আপাকে আমরা নিয়মিত দেখবো ইনশাআল্লাহ, এখন। ইচ্ছা আছে, এখন ইচ্ছা আছে, বাকিটা Okay. কেউ ডাকলে কাজ করবো। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই প্রিয় অভিনয় শিল্পীদের আমরা টেলিভিশন পর্দায় নিয়মিত দেখছি, কিন্তু পর্দার পেছনের এই মানুষগুলো সম্পর্কে জানার আগ্রহ আমাদের সবারই থাকে। আজকে এই অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় শিল্পীদের প্রিয় কথাগুলো শুনে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তারা দুজন আমাদেরকে তাদের কাজ দিয়ে মুগ্ধ করে চলেছেন, আগামীতেও করবেন, এই প্রত্যাশা রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব আপনাদের প্রিয় কোনো তারকাকে নিয়ে। সে পর্যন্ত শুভেচ্ছা রইল সবার জন্য। সিলেটে যাবে একটা প্রোগ্রামে, ওরা গান মিউজিক ভিডিওর প্রোগ্রাম। তো ওইখানে যে ডিরেক্টর ছিল, ও যাদের কাজ আমি করতে গিয়েছে যে উপস্থাপনার জন্য, ওরা খুব রিকোয়েস্ট করছে আমি যাবো না, আমি না, বাসা থেকে আমাকে যেতে দিবে না সিলেট এত দূর। এই কি পটালো, কি করলো আমি জানি না। তারপরে আবার দেখলাম যে ওইখানে ও পটাচ্ছে, চলো আমাদের সাথে চলো, একটু আমরা ইন্টারাপ্ট এখানে যাবো। করছি। এই পটানোর বিষয়টা মানে কেন কেন না, আমি চাচ্ছিলেন আমি- চুমকি আপু আসুক? আমি আসলে প্রথম থেকেই বলছি, আমি আসলে সরল ভাবেই সবকিছু করি, সরল ভাবেই আমি ওখানে অবশ্য আমার একজন ফ্রেন্ড ছিল, আচ্ছা। পরিচিত আগে, ওর সাথে যাওয়া হয়েছিল, যে ও যে কারণে আমি পরে রাজি হয়েছে, ঠিক আছে যাবো সিলেটে। তো সিলেটে গান করতে গেলাম, যে দেখলাম যে ওর ব্যবহার কথাবার্তা, তখন আমার ভালো লেগেছে। কিন্তু হয়তো পরিবেশের একবার কারণে মনে হচ্ছিল না যে ছেলেটা এতবার আমাকে চাচ্ছে, নিশ্চয়ই কোনো না, বিষয় না। তো আছে। একটু না, সাব্বির ভাই- ওগুলি কিছু বুঝিনি আমি, ওগুলি কিছু বুঝাই সাব্বির যায় ভাই কি বলতে চাচ্ছিলেন? তারপরে ঢাকায় ফিরে আসার পরে চুমকি একটা কম্পিউটার ইয়াতে কাজ শিখতো আর কি। সেখানে আমি গেলাম এবং আমি ওকে একটা চিরকুট লিখে আসলাম। কি ছিল চিরকুটে আমি I feel you too much. আই ফিল ইউ টু মাচ। তার আগে আর কিছু বলেননি না, না, তো? না, না, কিছু বলেনি। আচ্ছা, এখন এটার মানে যদি আই লাভ ইউ, তাহলে আই লাভ ইউ। এইটার মানে যদি হয় আমি তোমার সাথে অনেক সুন্দরভাবে থাকতে চাই, তাহলে সেটাই। এখন ফিল করাটাই আসলে। আপনি তো আপনার ফিলিংস এর কথা জানালেন, আপনার ফিলিংস এর কি আমার অবস্থা ছিল? ফিলিংস ভালো লেগেছিল, আমি বললাম ওই সিলেটে যাওয়ার পরে। আচ্ছা। সাব্বিরের ব্যবহার, অ্যাটিটিউড সব সময় দেখি আমার পাশে পাশে থাকছে সে। তারপর আমারও তো একটু ভালো লাগলো, হয়তো পরিবেশের কারণে মেবি। ঢাকা এসে পরে চিরকুট পেলাম, ভালোই লাগলো। তারপর একদিন দেখা করলাম, এই তো। এভাবে চলতে রইলো। তারপরে আমি মিডিয়ায় ব্যস্ত, চুমকি ব্যস্ত, দুজনেই ব্যস্ত। তারপর ফ্যামিলিগত ভাবে এক সময় প্রপোজালের মাধ্যমে বিয়েটা হলো আর কি। তো সেই সিদ্ধান্ত নিতে কতদিন বা বছর লেগেছে? প্রায় 5 বছর। 5 বছর। এই যে 5 বছর, এমনও তো হতে পারতো অন্য কেউ এলো আপনাদের জীবনে বা পরিবার চাইছে না, 5 বছর এত মানে সুন্দরভাবে এগোলো অনেক কিভাবে? ঝড় ঝাপটা এসেছে। চুমকির তো আমরা বিয়ের অনেকবার strong প্রপোজাল ছিলাম। আসছে মাঝখানে। হ্যাঁ। চুমকি বিয়ে অ্যাভয়েড করেছে আমার কারণেই। আর চুমকি ফ্যামিলির যখন চুমকি জানালো, তখন ছিল তো কিছু করে না, একটা মিডিয়ার ছেলে, Media র ছেলে, ও কি করে, কাজ নাটক নাই, করে। নাটক করে দেখি সারা জীবন চলবে, নাটক কোনো একটা বিষয় হতে পারে। এটা কি আপনাকে দেখার পরও বলছে? কারণ আমাকে আপনার দেখার পরও সামনে এলে তো বলেছে। এমনি ভালো লেগে যাওয়ার কথা পরিবারের আমার- সদস্যদের। কারণ আমি তো তখন মানে আসলেই তো কিছু না, আমি তো কিছু না বলতে মানে আমি জাস্ট ট্রাই করছি, একটু একটু করে নাটকে জনপ্রিয়তা হচ্ছে। বাট নাটক যে প্রফেশন হিসেবে professional নিতে হতে পারে পারে। কেউ, এটা তো এটা তো তখন কেউ স্বীকার করে এতটা নাই। ছিল না। হ্যাঁ, তো এই বিষয়টা আসলে স্টাবলিশ করতে একটু সময়টা লেগেছে, এবং এই জন্য আমি চুমকির বড় আপা যে, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। এই কারণে এখন উনি আমার এই স্ট্রাগল টাইমটা অনেক আমি অনেক যখন বোঝাতে সক্ষম হয়েছে যে আমি পারবো, তখন সে দেখেছে চুমকির ফ্যামিলির
ও সে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। আর এদিকে আমার দুলাভাই ছিল, আমার বোন ছিল, আমার বড় ভাই ছিল, হ্যাঁ, তোমার তাদেরকে আমি family লোকজনও ছিল। আমার আব্বা তখন জীবিত ছিলেন। আব্বা তখন বললেন যে তুমি বিয়ে করবা, তোমার সংসার তোমার চালাতে হবে, তুমি কি বিয়ে করে সংসার চালাতে পারবা, তোমার স্ত্রী কিনে থাকতে পারবা? তখন আমি খুব কনফিডেন্ট নিয়ে বলেছিলাম যে ইনশাআল্লাহ পারবো। তো ইনশাআল্লাহটা হয়তো আল্লাহর তরফ থেকেই কবুল হয়েছে। বিয়ে যখন হলো, দুই পরিবার যখন মত দিলেন, সবকিছু হয় না যে একটা চেঞ্জ। প্রিয় দুজন অভিনয় শিল্পী মীর সাব্বির ও ফারজানা চুমকি, তো জানতে চাইছিলাম আপনার মায়ের রিয়াকশন যখন আপনাকে প্রথম পর্দায় দেখলেন। সে যথেষ্ট খুশি হয়েছে, অসম্ভব খুশি হয়েছে। তার সন্তানকে সে স্ক্রিনে দেখতে পাচ্ছে, এটা অনেক আনন্দের। আর আমার নিজের কাছে আমার মনে হচ্ছিল, আমি লজ্জা পাচ্ছিলাম। আমি এখনো আমার নিজের নাটক একা একা দেখতে বেশি পছন্দ করি। আচ্ছা। অন্য 5 জন লোক যদি বসে থাকে, আমি তখন মানে কেন আমার লজ্জা লাগে, আমার কেন যেন মনে হয় যে এটা হয় নাই। আপুর সাথে আসলে থাকলেও লজ্জা আমার লাগে। আমার মনে হয় মানে আমার কনসেন্ট্রেশনটা মনে হয় যে একলা দেখতে পারলে ঠিক আছে। আচ্ছা। আর এখনো মনে হয় যে অভিনয়টা আসলে প্রপারলি হচ্ছে না, টিল নাও, টিল টুডে। আমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার, এই জন্য আমি একা দেখতে পছন্দ করি। আমার মনে হয় হয়তো কেউ ভুল টুল দেখছে, অথবা কোনো এই জিনিসটা আমি যে ভাবছিলাম হয় না আসলে। অভিনয় শিল্পী নিজে যখন নির্মাতা, সে তখন কি কাজটা ইজিয়ার মনে হয় নাকি আরো কঠিন হয়ে যায়? আমি যখন নির্মাণ করি তখন তো এটা একটা বাচ্চাকে বড় করার মতো মনে হয় আমার কাছে। হ্যাঁ, মানে যে যেমন আমার নাটকের স্ক্রিপ্ট, ফুল স্ক্রিপ্ট কখনোই থাকে না। আচ্ছা। মানে একটা লাইন আপ থাকে, একটা ধারণা থাকে, আমি হয়তো বলছি, পাশে বসে নাট্যকার লিখছে, তারপরে শুটিং এর সময় গিয়ে আবার ওটা চেঞ্জ করে ফেলছি। আমার কাছে মনে হয় যে চিত্রশিল্পী যেমন পেইন্টিং করেন উনি ক্যানভাসের মধ্যে, আমার কাছে মনে হয় যে আমি যখন ডিরেকশন দিই তখন আমি টিভি স্ক্রিনের ভেতরে রাখি, আচ্ছা। রাখার চেষ্টা করি। হয়তো এলোমেলো হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, তারপরে সেটাকে বিভিন্ন রকম রং দিয়ে মানুষের উপস্থিত, এটা আমার ফিলিংস। হয়তো আমি অত বড় কিছুই না, আমার মানে শিল্পী হিসাবে আমার বয়স মানে স্ক্রিনে, অন স্ক্রিনে হয়তো 16-17 বছরের একটা কিশোর অভিনেতা আমি, আর ডিরেক্টর হিসেবে আমি শিশু এখনো। আমার সন্তানের বয়সী 7-8 বছরের আমি নির্মাতা। চুমকি আপু কি ভাইয়া নির্দেশনায় কাজ করেছেন? হ্যাঁ, কাজ করেছি। কে বেশি করা, স্বামী মীর সাব্বির নাকি নির্দেশক মীর সাব্বির? নির্দেশক। কি রিয়াকশন হয়েছে? তোমার সাথে কাজ করলাম তো একটাই বোধ হয়। হ্যাঁ, আমরা আমেরিকা যেটা করি। আমেরিকায় গিয়েছে আমি প্রেগন্যান্ট 2013-এ। আচ্ছা। সেকেন্ড বেবি হওয়ার সময়। তো এর আগে সাব্বির সাথে কখনো মানে ওর ডিরেকশনে কাজ করা হয়নি। ওইখানে যাওয়ার সময় সে একটা ক্যামেরা নিয়ে গিয়েছিল। ওখানে যাওয়ার পর সে হয়তো ঘুরতে বের হলাম, মেকআপ টেকআপ কিছুই না, ঘুরতে বেড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বলতে চুমকি একটা ছোট্ট সিকোয়েন্স, হ্যাঁ একটু একটা শর্ট নেব। মানে কি এই করে করে সে বেহায়ার মতো। আমি বিরক্ত, কারণ আমি ঘুরতে গেছি, আমি কিন্তু কি এখানে আমি কেন ডায়লগ বলবো? ও নিজেই লিখেছে, নিজে কি কি করছে আমি জানি না, বলতে পারবো না। আমাকে এসে বলতেছে এই সিনগুলো এভাবে করবো। আমি ঘুরতে সাবি বিরক্ত, ভালো লাগছে না। তখন গরম, মানে ওর যে ড্রিম, ওর যে স্বপ্ন কতটুকু আমি বলতে পারবো না। ও আমার বিরক্ত, আমার বাচ্চা বিরক্ত, ওর মধ্যেও একটু 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 করে এক একদিন এক একটা করে। আচ্ছা, সেই নাটক ঢাকায় এসে একদিন শুটিং করলো, সেদিন আমি বিরক্ত, কারণ তার কতদিন 10 পরে আমার পরে তো বাচ্চা বাচ্চা ডেলিভারি ডেট। এর মধ্যে সে শুটিং করছে, আমার শরীর খারাপ, ভালো লাগছে না, ওর মধ্যে ডায়লগ বলতে আমার বিরক্ত করলাম। যাই হোক, বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে বোধহয় কি শর্ট টট নিচ্ছে বোধহয়, আমি বলতে পারছি না ওগুলি। যখন নাটকটা আমি দেখলাম স্ক্রিনে, চ্যানেল আইতে গিয়েছিল, তখন সাব্বির করলাম, সাব্বির থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি এই যে আমি এত বিরক্ত হয়েছি, তোমাকে বকা দিয়েছি, তারপরে তুমি বেহায়। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে আছেন দুজন অভিনয় শিল্পী, কিন্তু এটাই তাদের একমাত্র পরিচয় নয়, তারা একে অপরের বেশ ভালো বন্ধু এবং সহসঙ্গীও। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় দুই অভিনয় শিল্পী মীর সাব্বির ও ফারজানা চুমকি। স্বাগতম আমার আমিতে। কেমন আছেন? ভালো আছি। কিছুদিন দেরি হয়ে গেছে, তারপরও কনগ্রাচুলেশনস, আপনাদের বৈবাহিক জীবনের এক যুগ পূর্তি সম্পন্ন হয়েছে, তাই তো? তো এই যে পথ পরিক্রমায় 12টি বছর পাড়ি দিয়ে আজকে এই পর্যায়ে, অনুভূতিটা কেমন?
ওদিন আমি চিন্তা করলাম যে 12 বছর কেটে গেল কিভাবে, টেরিতে পেলাম না। আর ভাইয়ার কি মানে অনুভূতিটা এমন যে মনে হয় যে মাত্র আমাদের বিয়ে হলো এবং আমরা এখন এই সেরকমই আছি। কোত্থেকে যে টাইমটা মানে সময় 12 বছর হয়ে গেছে, ওটাই মানে ফিলই করতে পারছি না যে 12 বছর কেটে গেল। তাহলে কি প্রতিদিনই একই রকমই মনে হয়? আমার কাছে একই রকম মনে হয়। মনে হয় যে আমরা 12 বছর না, প্রতিদিন মনে হয় যে একই রকম সুন্দর সকাল হলো, আবার কাজ করে যাচ্ছি, চুমকি করছে। চুমকির হয়তো একটু আমার চেয়ে সময়টা সংসারে বেশি দেয় বলে ওর কাছে হয়তো ফিলিংস না, আলাদা। সেটা ফিলিংস আলাদা, যে হয়তো যেটা আমার যেটা হয়েছে যে আমি আগে যেটা বাইরে মুভ করতে পারতাম, এখন একদমই কোথাও যাওয়া হয় না, বেশিরভাগই বাসায় থাকা হয়। কিন্তু তারপরে আমি আমার কখনো কষ্ট হয় না, আমার ওই বাসার মধ্যে যে কেমন করে সময় চলে যায়। তার বলতেই বোধহয় পারবো না আমি। একটা কারণ হচ্ছে আপনার 2 সন্তান। তো খুব স্বাভাবিকভাবে আপনাদের 2 ছেলের কথা চলে আসছে, ফরশাদ আর সন্দীপ। তো তাদের সম্পর্কে একটু আমাদের দর্শককে জানাতে চাই। আমার বড় ছেলের বয়স এই নভেম্বরে 9 হবে, আর ছোটটা 2 হবে। দুটা জন্মের মাস একই। বড় ছেলে হচ্ছে নভেম্বরের 12 তারিখ আর ছোটটা হচ্ছে নভেম্বরের 28 তারিখ। ওকে। নভেম্বরে আরেকজনের জন্মদিন আছে, সেটা হচ্ছে 27 তারিখ, সেটা চুমকির। বাহ, মানে মা এবং 2 ছেলে একই মাসে। বাবাকে একটু দূরে চলে আমি গেছে। বাবা একটু একটু এক দূরে মাস চলে দূরে চলে গেছে। আগে না ডিসেম্বর তারপর পিছে? জানুয়ারি। আচ্ছা, ঠিক আছে। জানুয়ারি। তো এমন কি হয় নাকি নভেম্বরে 3 জনের সেলিব্রেশন একসাথে একটু বড় ভাবে করা হয়? আমরা সেভাবে কখনো এখনো করি নাই। আসলে করা হয়নি। ছোট ছোটদের মধ্যে জন্মদিন বোঝে না ওইভাবে এখন। ও হ্যাঁ, তাও তো এবছর ঠিক। হয়তো তবে আমার বড় ছেলের জন্মদিন প্রতি বছরই করা হয়, না করলে তার মন খারাপ, ছোটখাটো করে হলো করতে হবে। আচ্ছা। আর আমার জন্মদিন পালন করে 26 ওটা কি বিশেষ কোনো ভাবে আমরা একটু বিশেষ জেনে কোনো নেই? ভাবে রাত্রের বেলা আইসক্রিম কেক নিয়ে আসলো, ও। কেক নিয়ে আসলো, কাউকে সাথে করে নিয়ে আসলো, বট গাছের নিচে কেক কাটা হলো, এইভাবে আসলে এক এক সময় এক এক ভাবে পালন করা হয়। ওকে, তো বোঝা যাচ্ছে যে আমাদের সাব্বির ভাই বেশ রোমান্টিক আছেন। না, আমি অতটা রোমান্টিক না। আমি বললাম যে আমি মোটেই রোমান্টিক না, কারণ আমি এই বলতে পারো যে রোমান্টিক তো আমি সরল। অবশ্যই, রোমান্টিক না হলে কি আর আমি একটু বোকা টাইপের, সরল। আচ্ছা, ভুল হয়ে গেল না, সব একটু বেশি হয়ে গেল না? আমি সরল সরল। সবাই কি আমাকে তাই মনে হয় মুনমুন? সবাই নাটকে আমাকে সরল দেখতে চায়। আচ্ছা, আমি একটু আসলে জেনে নেই romantic না। বেশি হয়ে গেছে কেন, মানে আপুর কথা এত সরল তো না, এত বোকা তো না। এমন কি করেছে যে কারণে মনে হচ্ছে এত সরল না? না, বোকা সরল তো অন্য জিনিস হয়। না না, তুমি দেখো মনে আমার ম্যাক্সিমাম নাটক আমি একটা সময় একটা যুদ্ধ চলছিল যেন 2 পরিবারকে একসাথে করা যায়, এখন সম্পূর্ণ ভিন্ন একটা রূপ। এই যে চেঞ্জটা হলো, সেটা কিভাবে আপনারা নিচ্ছিলেন? আপনারা কিভাবে তার সাথে নিজেকে খাপ খাওয়াচ্ছিলেন? মানে আমাদের যখন চেঞ্জটা আসলো, বিয়ে হলো, শ্বশুর বাড়ি, আমি খুব উইলিংলি, খুব আরামসে সবার সাথে মিশে গেছি, এবং এখন পর্যন্ত আমার সাথে সবার রিলেশন ভালো। তো আপনার কাজের ক্ষেত্রে কোনো বাধা আসেনি তখন? কখনো না, বরঞ্চ আমার ফ্যামিলি থেকে বাধা ছিল, ওর ফ্যামিলি থেকে কোনো বাধা ছিল না। আর আমার শাশুড়ি তো খুব কি বলবো, উনি একটু কালচারাল মাইন্ডের, উনি গান গাইতো আগে, অনেক আগে থেকে। তো আমি অনেক সময় বলতাম যে আমার মা পছন্দ করে না, করবো না, বলে না না কেন, আমি তো পছন্দ করি, তুমি করো, আমার ভালো লাগে। মানে উনি নাটক গান পছন্দ করে, ফ্যামিলি মানে ওদের ফ্যামিলি থেকে আমার কোনো বাধা আসেনি। আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই আপনারও যে ডিসিশন ছিল অভিনয় শিল্পী হবেন, সেটা নিয়ে আপনাকেও কেউ বাধা না না, দেয়নি? অবশ্যই বাধাগ্রস্ত করেছে। তাই? ওর আব্বা, আমার আব্বা সে তারপর ভাবতো যে পড়াশোনা শেষ করোনি? পড়াশোনা শেষ করিনি আমি, তখন আমি আমাকে আব্বা বলতো যে একটা সময় যখন আমি এই দৌড়ঝাঁপ গুলো করছি, তখন সে বলতো তুমি যাই করো নাই করো, সার্টিফিকেট গুলো আমাকে কিন্তু দেখাতে হবে। বুঝেছি। আমি সার্টিফিকেট দেখানোর চেষ্টা করি, মাস্টার্স ডিগ্রি পর্যন্ত আমি সমস্ত সার্টিফিকেট তাকে দেখিয়েছি। যাই হোক, তারপরে সে টেনশন করতো যে তুমি এটা করে কি হবে, এটা করে তোমার রেজাল্ট কি, এটা করে তো স্থায়ী না, এটা তোমার আজকের জনপ্রিয়তা আছে, পরশুদিন তো নাও থাকতে পারে, এটা করে তোমার কি হবে। এই বিষয়গুলো কিন্তু বাবা মার জন্য টেনশনের, এবং সেটা সে বাবা মায়ের একজন মফস্বলের বরগুনায় মফস্বল আর শহর বল, তখন কিন্তু সমস্ত জায়গায় ইজি ছিল না। তো সেই জায়গা থেকে সে টেনশন করতো, কিন্তু আমার আম্মা কিন্তু কখনোই সেটা করতো না। আচ্ছা আচ্ছা। আম্মা কিন্তু দোয়াই করেছে আমার জীবনে প্রথম নাটকের শুটিং এর দিন আমার রোজা পর্যন্ত রেখেছে আমার জন্য। তো এই বিষয়গুলো না তখন
কাজে দেয়। পরে এক সময় আব্বা দেখলো যে আসলে আমি এটার ভিতরেই অনেক বেশি সময় নষ্ট করছি। আমার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল MBA করার জন্য। তো ইংল্যান্ডে ভিসা এম্বাসি যেদিন ফেস করতে আমি যাবো, ধরো আগামীকালকে, আজকে বিকেল বেলায় আমি বিটিভিতে এনলিস্টমেন্টের পরীক্ষা দিয়েছিলাম 95-এ। ওকে, তো সেটার যে ফাইনাল যে কাগজটা সেটা আজকে বিকেলে ধরে এসেছে। আর আগামীকালকে হচ্ছে MBA করার জন্য বাইরে যাচ্ছেন, ভিসা ফেস করার জন্য আমার ইংল্যান্ড এম্বাসিতে। তখন আমি মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আমার যেন কালকে ভিসাটা না হয়। এবং আমার ভিসা আসলে হয় নাই, আমার ভিসা হয় নাই এবং আমি খুব খুশি। আব্বা আমার কিংবা অন্যদের সবাই মন খারাপ, কিন্তু আমি মনে মনে খুশি যে আমার ভিসাটা হয় নাই। তার মানে আমি যদি ইংল্যান্ডে চলে যেতাম, আমার ওই সময়ের যে বয়স, ধরো 21-22 বছর বয়সের একজন মানুষ আমি যদি তখন ইংল্যান্ডে চলে যেতাম, আমার মনে হয় না আমার ক্যারিয়ারটা এই নাটকে এরকম থাকতো। এত কিছু হওয়ার পরে যেটা আপনি বুঝতে পারছেন, বোধ করছেন যে না আমার জায়গা এখানে নাটকে বা অভিনয় শিল্পী হওয়ার জন্য, তো নিজেকে যখন স্ক্রিনে প্রথমবার দেখলেন বা আপনার মায়ের কথা আপনি বলছিলেন তিনি রোজা রেখেছেন আপনার শুটিং এর দিয়ে, তিনি যখন প্রথম আপনাকে টিভিতে দেখলেন তার রিয়াকশন কি ছিল? অনেক ভালো। উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। স্ক্রিনে হয়তো 16-17 বছরের একটা কিশোর অভিনেতা আমি, আর ডিরেক্টর হিসেবে আমি শিশু এখনো, আমার সন্তানের বয়সী। বোকা থাকি, সরল থাকি, গ্রামের ছেলে, হ্যাঁ, তারপর শহরের বোকা শোকা ডাক্তার অথবা কোনো ছেলে, আমি বোকা একটু। তো আমাকে সবাই সরলই বোকাই ভাবে, আমি এত বুদ্ধিমান না। প্লিজ তুমি সরল বোকা হয়েই থাকো। আচ্ছা, তাহলে বার্থডে সেলিব্রেশন তো শুনলাম, অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কি আরেকটু অন্যভাবে হয় কি? অ্যানিভার্সারি সেলিব্রেশন আমি প্রথমবারটা করেছিলাম আমি বিদেশের বাইরে, আচ্ছা, মালয়েশিয়াতে। ও অ্যানিভার্সারি ডেটটা বলিনি তো এখনো। ফেব্রুয়ারির 14 তারিখ। পাপা, আমাকে এখন একটা চিমটি দিতে হবে। যাই হোক, চিমটি চিমটি। since itself it's a romantic day, Valentine's Day, তো আপনাদের নিশ্চয়ই অন্য কোনো স্পেশাল কিছু করা তো হয় নাকি? এখন আর হয় না। আগেও তো ওই যে বললো একবার আমাকে মালয়েশিয়া নিয়ে গেছি, আর আমরা আরেকদিন আমরা সারাটা দিন রিক্সায় ঘুরলাম, বাহ, খেলাম সেটা কি বাই এনি চান্স বিয়ের পরপরই? বিয়ের পরপরই, হ্যাঁ, এখন সেটা সম্ভব না নিশ্চয়ই। কিছুই হচ্ছে না। প্রথমবার আমরা মালয়েশিয়াতে, সেকেন্ড বার হচ্ছে অবরোধের কারণে, হরতালের কারণে সারাদিন আমরা রিক্সায় ঘুরেছি। ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এখন অবশ্যই জানতে চাইবো দুজনের একদম পরিচয়ের সময়টুকু, একদম শুরুটা, প্রথম দেখা এমন কি হয়েছে প্রথম দর্শনেই ভালোবেসে ফেললাম? না, একটু শুনি না গল্প। এটা হচ্ছে 98-9 এর সময়কার গল্প। আমি 98 আমি তখন মিডিয়াতে অনেক দৌড়ঝাঁপ করছি, মানে ছোটাছুটি, চান্স পাচ্ছি না। তখন বাংলাদেশে 2-1টা চ্যানেল ছিল, ATN বাংলা, চ্যানেল আই তখনও হয় নাই। তো ওই সময় মিউজিক ভিডিও হতো, একটা মিউজিক ভিডিওতে আমি এরকম অভিনয় করার জন্য গিয়েছি। তো ওইখানে চুমকি বোধহয় উপস্থাপনা করার জন্য গিয়েছিল। তো ওইখানে আমার মিউজিক ভিডিও করছি, লাফালাফি করছি, এই করছি, সেটা বোধহয় চুমকির অতটা পছন্দ হয় নাই। সে আমাকে বললো যে এরকম কেন, ছেলেটা জানি কেমন টাইপের। মানে আপনাকে সরাসরি বলেছিল নাকি? সরাসরি বলেছিল, তাই না? তাই? সরাসরি বলেছিল। কি বলেছিলেন একটু জানতে কিছু না, চাচ্ছি। খুব আমি ওখানে গেছি কথা বলতে, তো সাব্বির অনেক জোরে সাউন্ড দিয়ে গান শুনছে আর ওখানে লাফাচ্ছে। তা আমি বললাম কে ছেলে, তুমি এত জোরে গান বাজাচ্ছো কেন? আমি তো এখানে কথা বলতে এসেছি। হ্যাঁ, আমি তো এখানে কথা বলতে এসেছি, তুমি এত জোরে সাউন্ড দিয়ে গান বাজাচ্ছো কেন? তারপর সাব্বির দেখে করে আমার দিকে এভাবে তাকালো, তাকানোর পরে দেখলো গানটা আবার বন্ধ করলো। আচ্ছা, যাই হোক, ওইখানে ওই পর্যন্তই দেখা। তারপরটা আমি ভাবলাম যে মেয়েটি আমার সাথে এরকম করলো, মেয়েটির সাথে আমার আসলে কথা বলা দরকার। তারপরে আমি ওর ফোন নাম্বার জোগাড় করলাম। ও তখন TNT নাম্বার, মোবাইল নাম্বার, আমাদের কারোর তখন মোবাইল ছিল না। তো ও বোনের বাসা থাকতো, সেখানে আমি ফোন দিয়ে ওকে দেখা করার কথা বলছিলাম, কিংবা একটু ডিস্টার্বের মতো, কেমন আছো, আমি এই সেই এই টাইপের আর কি। আচ্ছা, তো তবে এই করতে করতে আমাদের সাথে যোগাযোগ। কথায় কি বলেছিলেন? মানে প্রথম কথা নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের প্রিয় দুই অভিনয় শিল্পীর সাথে, আরো অনেক গল্প করব, কিন্তু ছোট্ট একটা বিরতির পর। স্টে টিউনড। আপনার ফিলিংস কি অবস্থা ছিল? ভালো লেগেছিল, আমি বললাম সিলেটে যাওয়ার পরে। সাব্বির ও ফারজানা চুমকি, বিরতিতে যাওয়ার আগে জানতে চাইছিলাম ফোন করার পরে প্রথম কি রিয়াকশনটা ছিল? অ্যাভয়েডিং টেন্ডেন্সি চুমকির।
যে কে আমি বললাম যে আমি না, তারপর এরকম কি? কথা বলেছি। তারপর যেটা হলো, অত অভদ্র না যে কেউ ফোন করে কথা বলবো না। তারপর যেটা হচ্ছে, ও আমার পেছনে লেগেই রইলো।